ওকে, আমার মনে হয় সামনে বিশ্বকাপ আসতেছে, তো আমার কিছু কথা বলা দরকার। তো আমি এখন এমন কিছু কথা বলবো যেগুলা আমি চাই যে রেকর্ডেড থাকুক, ইন্টারনেটে আপলোডেড থাকুক। যেহেতু আমার চ্যানেল কেউ দেখবে না এবং আমি তেমন একটা পপুলার ফেসও না, কখনো হবও না, সো ইটস সেফ টু সে দ্যাট ইন্টারনেটে আমার কথা ভুল প্রমাণিত হোক বা সঠিক, আমার কোনো রিস্ক নাই। সো হোয়াট আই ওয়ান্ট টু সে ইজ যে আমি একজন ব্রাজিলের সমর্থক এবং বিগত 2002 বিশ্বকাপের সময় আমি অনেক ছোট, কিন্তু তখন থেকেই কিছু না বুঝে আমি ব্রাজিল সাপোর্ট করা শুরু করি। অ্যান্ড এরপর থেকে আমি হচ্ছে 2006, 2010, 2014, 2018, 2022 এবং এই যে 2026, আমার বয়স 6-7 বছর থেকে শুরু করে আমি আগামী 2026-এ আমার বয়স মেবি আমি জানি না কত হবে, 26 or 27 মেবি। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রথম অবস্থায় আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা বিগত 24 বছর ধরে বিশ্বকাপ জিতি না। ব্রাজিলের যারা সব মানে দলটা আছে তারা ওয়ার্ল্ড কাপ জিতে না। তো 24 বছরটা কিন্তু মুখের কথা না। তো ব্রাজিলের মতো একটা স্ট্যাচারের দল, যারা সর্বোচ্চ বার বিশ্ব চ্যাম্পিয়ন, যারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, যাদের এত লেজেন্ডারি প্লেয়ার্স আছে, যাদের ইভেন হচ্ছে যারা ওয়ার্ল্ড কাপ জিতে নাই তাদেরও ফুটবল ওয়ার্ল্ডে লেজেন্ড হিসেবে কনসিডার করা হয়। যেই টিমের হচ্ছে ওয়ার্ল্ড কাপের ফাইনালে হারছে দেখে কোচের চাকরি চলে গেছে, এরকমও নজির আছে। তো ব্রাজিল হচ্ছে এমন একটা টিম যাদের সাকসেস বিবেচনা করা হয় ওয়ার্ল্ড কাপে তোমার পারফরমেন্স কিরকম, এটার উপর ডিপেন্ড করে। ইভেন 2007 কোপা আমেরিকাতেও ব্রাজিল সি টায়ার টিম খেলায় তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তো ব্রাজিলের যেই কি বলবো, সেই একটা তাদের অরা আছে, যদি আমি জেনজি ল্যাঙ্গুয়েজে বলি তো অরাটা হচ্ছে এরকম। তো এখন বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে যে ব্রাজিল এখন আর সেই দলটা নাই যেটা তারা ইভেন 2007 সালেও ছিল। 7 সাল কেন বললাম? কারণ 2006-এর পরেই আমার মতে ব্রাজিলের ডাউনফলটা শুরু হয়। তারা যতই কোপা আমেরিকা জিতুক, কনফেডারেশনস কাপ জিতুক, ইন দ্য এন্ড ওটা ব্রাজিল ফ্যান হিসাবে আমিও গণায় ধরি না, এবং যারা অ্যাকচুয়ালি ব্রাজিলিয়ান আছে ওখানকার স্থানীয় লোকজন তারাও এগুলোকে গণায় ধরে না। তাদের সফলতার বিচার হয় একমাত্র বিশ্বকাপ। তো ব্রাজিলের মূলত ডাউনফলটা ওই 2006 সালের জেনারেশনের পরে শুরু হয়, কারণ তাদের মধ্যে একটা লেজিনেস চেপে বসে, তাদের মধ্যে একটা ওই যে 5টা তারকার উপরে যে আর কেউ তো 5 বারের চ্যাম্পিয়ন হয় নাই, নো ওয়ান ইজ ইভেন ক্লোজ ইনাফ টু অ্যাট লিস্ট ক্যাচ আস, লেট অ্যালোন সারপাসিং আস, এরকম একটা তাদের টেন্ডেন্সি ছিল। তো এই লেজিনেসটা তো আছেই। পাশাপাশি ব্রাজিলের যে একটা প্রবলেম সেটা হচ্ছে মেন্টালিটি। কিরকম? যে ব্রাজিল যদি এক গোল খাইয়া কোনো রকমে পিছায় যায়, অর্থাৎ ব্রাজিল যদি কখনো ধরেন 1 গোলের লিডে আছে, এমন অবস্থায় ব্রাজিল হঠাৎ করে 2 গোল খেয়ে গেল, তাদের ডেফিসিটের ব্যবধান 1 গোল, তো সেখান থেকে তারা কামব্যাক করতে পারে না। আমি সেটা কখনো দেখি। 2006 বিশ্বকাপে তারা 56 মিনিটে ফ্রান্সের কাছে 1 গোল খায়, এবং এটা আমি ইউটিউব দেখে বলতেছি না, আই অ্যাকচুয়ালি স দ্য ম্যাচ অ্যান্ড আই অ্যাকচুয়ালি রিমেম্বার দ্য মিনিটস বিকজ আই ওয়াজ ভেরি টেন্সড এট দ্যাট মোমেন্ট। আমি তখন অনেক ছোট, কিন্তু আমার মনে আছে। তো থিয়েরি হেনরি জিদানের ক্রস থেকে সম্ভবত বাম দিক থেকে গোলটা করে। 56 মিনিট তখন ম্যাচের হিসেবে অনেক সময়। 56 মিনিট থেকে 90, 94 মিনিট, এক্সট্রা টাইম কত ছিল আমার খেয়াল নাই। তো এরপর ব্রাজিল একটা অ্যাটলিস্ট জিতা তো দূরের কথা, তুমি একটা গোল যে ফেরত দিবা, 1-1 ড্রতে যাবা, সেইটা পারে নাই। তখন টিমে ছিল ব্যালন ডিওর উইনার রোনালদিনহো, কাকা। কাকা ওয়াজ ইন হিজ প্রাইম, সে অলরেডি মিলানের হয়ে 2টা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলে ফেলেছে। 2টা না একটা, 2005 সালে তারা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ছিল।
তো কাকাকে আপনি কোনোভাবেই 2006 সালে ইনএক্সপিরিয়েন্স বলতে পারেন না। রোনালদিনহোকে আপনি ইনএক্সপিরিয়েন্স বলতে পারেন না। রোনালদো তো তখন অলরেডি ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার। রোনালদোকে নিয়ে আমি কিছু বলতে চাই না, হি ইজ এ লেজেন্ড। বাট বাকি যারা টিম মেম্বাররা ছিল তারা সবাই মিলে ফ্রান্সের বিপক্ষে একটা গোলও করতে পারে নাই। হ্যাঁ, আই এম টকিং অ্যাবাউট ব্রাজিল। তারা গোল করতে পারে নাই, তারা হেরে গেছে। এরপরে 2006 বিশ্বকাপ আফ্রিকা, জাবুলানি টাবুলানি নিয়ে যতই কন্ট্রোভার্সি হোক না কেন, কাকার উপরে মানুষের অনেক ভরসা ছিল। আমার সবচেয়ে বড় ভরসা ছিল রবিনহো। কারণ লেফট উইং ওরে দেখে, ওর ড্রিবলিং স্কিলস, ওর স্টেপ ওভারস গুলো দেখে আমি খুব ইমপ্রেস হচ্ছিলাম। হি ওয়াজ গিভিং মি সাম রোনালদিনহো ফ্ল্যাশব্যাক। বাট আগেন ব্রাজিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আরামে গেল, অ্যান্ড নেদারল্যান্ডসকে আমি গোনাই ধরি নাই। প্রথমত পেপার টেপা, তখন তো পেপার ছিল, পেপার টেপা পরে আমি নেদারল্যান্ডসকে গোনাই ধরি নাই। রোবেনকে, স্নাইডারকে, এগুলোকে আমি ঠিকভাবে চিনতাম না আর কি। তখন আমি ক্লাব ফুটবলের সাথে অতটা পরিচিত না। আহ, তো তারা প্রথম শুরু করলো ভালোই। তারা রবিনহোর গোলে আগায় গেল। আগায় যাওয়ার পরে আত্মঘাতী গোল খাইলো, লাল কার্ড খাইলো, তারপরে ইভেনচুয়ালি 2-1 গোলে পিছায় গেল, ডেফিসিটে চলে গেল। তারপর থেকে তো আর কামব্যাক করতে পারে না, সেই 2006 সালের মতো এক গোলের ব্যবধান, তারা কামব্যাক করতে পারে না। এরপরে আসে 2014 সাল। 14 সালের ব্যাপারে আমি আর কিছু না বলি, কারণ আমরা সবাই জানি 2014 সালে কি হয়েছিল। তারা কোয়ার্টার ফাইনালে পার হয়েছিল এবং জার্মানি কি করছে এটা আমরা সবাই জানি। সেই কথা আমরা আপাতত পরে সাইডে রাখি। 2018 সালে প্রথমে তো একটা আত্মঘাতী গোল হলো এমন একটা প্লেয়ারের জন্য, যে প্লেয়ারটা আমার কোনো কালেই পছন্দ ছিল না। তারপরে কেভিন ডি ব্রুইনের একটা অসাধারণ গোল, এবং সেখান থেকে আবার ওই নেইমার, তারপরে কৌতিনহো, পাউলিনহো বলেন, ফিরমিনো বলেন, তখন কিন্তু ইউরোপিয়ান ক্লাব সিজনে তারা টপ পারফর্মার। সেরকম একটা অবস্থা থেকে তখন নেইমার অলরেডি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার, 2,222 মিলিয়ন ডলার, এটা বাংলাদেশের টাকার হিসাবে 222 মিলিয়ন ইউরো, সরি, টাকার হিসাবে অনেক টাকা। তো নেইমারের দুই পায়ে অনেক দাম, তারা কনফিডেন্ট, তারা অনেক কিছু জিতে টিতে আসছে। তো সেই দলটা কিন্তু একটা গোলও শোধ করতে পারেনি। শোধ করতে পারেনি মানে হচ্ছে সমতায় নিতে পারে না। আই এম নট সেইং যে তারা এক গোল দিতে পারেনি, তারা এক গোল দিছে। বাট আই এম সেইং যে তারা এক গোল এর বেশি দিতে পারেনি, দুই গোল দিতে পারেনি আর কি। তারা ওখান থেকে 2022 খুবই তাজা স্মৃতি। তারা এক গোলে লিডে গেল আবারও 2010-এর মতো, কিন্তু সমতায় ফিরলো ওখান থেকে তারা টাই ব্রেকারে হারলো। টাই ব্রেকারের সাথে ব্রাজিলের যে সমস্যাটা, সেটা আমি 2010 থেকে দেখতেছি কোপা আমেরিকা। সেখানে ব্রাজিল মনে হয় চারটাই মিস করছে কিনা আমার খেয়াল নাই, কিন্তু কোপা আমেরিকা আমি ঠিকমতো দেখতাম না আগে। তো টাই ব্রেকারের কথায় আর না যাই, আমার কথা হচ্ছে যে ব্রাজিল যদি কোনো কারণে এক গোল খায় বা পিছায় যায়, সেখান থেকে ব্রাজিল কোনো কারণে কামব্যাক করতে পারে না। আই এম নট টকিং অ্যাবাউট ফ্রেন্ডলিস, আই এম টকিং অ্যাবাউট কম্পিটিটিভ ম্যাচেস। প্রতিযোগিতামূলক ম্যাচে ব্রাজিল যদি কখনো এক গোল কিংবা তার বেশি গোল খাইয়া পিছায় যায়, তাহলে এরকম ওয়ার্ল্ড ক্লাস অ্যাটাক নিয়েও ভিনিসিয়াস জুনিয়র বলেন, নেইমার বলেন, প্রাইম নেইমার যেটাকে আমরা বলি, কাকা, ইভেন রোনালদোর মতো বাঘা বাঘা প্লেয়াররাও হচ্ছে কামব্যাক দিতে পারে না, বা পারে নাই এতদিন। ভবিষ্যতেও ব্রাজিল যদি এরকম কোনো একটা সমস্যায় পড়ে, হ্যাঁ, গোল একটা আপনি যে কোনো কারণেই খাইতে পারেন। সেটা হচ্ছে পেনাল্টি হইতে পারে একটা, পেনাল্টি হইতে পারে রেফারির ভুল সিদ্ধান্তের কারণেই একটা পেনাল্টি দিল, আর সেই পেনাল্টিটা স্কোর হইলো। কিংবা আপনারই কোনো প্লেয়ার, যেমন এই গত ম্যাচেই ম্যাথিউস কুনহা একটা আত্মঘাতী গোল দিল, সেটা আপনি 6টা গোল দিচ্ছেন দেখে এটা আপনার হিসাবে পড়তেছে না, কিন্তু কাজের গোল কিন্তু একটাই যথেষ্ট। আপনি গোল দিবেন, কিন্তু গোলটা দেওয়ার পরে আপনি আত্মঘাতী গোল একটা দিবেন, দেওয়ার পরে আপনি ফিরতি গোল দিতে পারবেন না, এর প্রবলেম না। তো এটা হচ্ছে ব্রাজিলের জন্য অনেক বড় প্রবলেম হয়ে যাবে। নাম্বার ওয়ান প্রবলেম, যে এই টিমে কোনো ডেপথ নাই। ডেপথ নাই বলতে আমি বুঝাতে চাচ্ছি যে প্রথম একাদশ বা প্রথম 16 জন ইজ ফিক্সড, কিন্তু এরপরে সাবস্টিটিউট নামার ফলে সাবস্টিটিউট নামালে ডিফেন্স আর মিডফিল্ড পুরাই ফাঁকা। ডিফেন্সের তো ফুল ব্যাকে কোনো অপশনই নাই, রাইট ব্যাক লেফট ব্যাক দুইটাই ভুয়া, দুইটাই ফালতু।
আর সেন্টার ব্যাক দুইটা জুটি মার্কুইন হোসে আমার তেমন একটা মানসম্পন্ন ডিফেন্ডার কখনোই মনে হয়নি, সরি টু সে। নট বিকজ অফ হিস ক্লাব পারফরমেন্স, বাট আমি ওরা অনেক বছর ধরে দেখতেছি তো 2018-22 সব মিলায়, তো ওরা আমার ভালো মনে হয় নাই। গ্যাব্রিয়েলের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ এখন আর যে স্টেজে আমি আমার আছি লাইফে, ফুটবল আমি সিজনাল হয়ে গেছি। তো আমি ধরে নিলাম ওরা ভালো, ভরসা করার মতো। কিন্তু ওরা যদি কোনো কারণে কার্ড খেয়ে যায় কিংবা হলুদ কার্ড ইস্যুর কারণে ধরেন নকআউট রাউন্ডের একটা ম্যাচ মিস করে, রাউন্ড অফ 32-তে তারা খেললো, হলুদ কার্ড ধরেন পরপর দুইটা খাইলো, পরের ম্যাচ রাউন্ড অফ 16 তারা ম্যাচ করলো বা মিস করলো, বা রাউন্ড অফ কোয়ার্টার ফাইনাল তারা দুজনে একজন মিস করলো, মানে কারে খেলাবেন? লিও পেরেরা, ব্রেমার, এরা একজনও ভরসার মতো না। ঠিক আছে? তো আবার দানিলো সান্দ্রোর ব্যাপারে আমি কিছু নাই বলি, কারণ এরা নন এক্সিস্টেন্ট। এদের খেলানোর চেয়ে তিনজন ডিফেন্ডার নিয়ে খেলানো বরঞ্চ সেফ। আর মিডফিল্ডে ক্যাসেমিরো ওয়ার্ল্ড ক্লাস ডেফিনেটলি, বাট হি ইজ ওল্ড, ওর কোনো স্পিড নাই, ওর আমি জানি না এজিলিটি টেজিলিটি কিরকম, বাট হি ইজ নট দ্য প্রাইম ক্যাসেমিরো এনিমোর। ফ্যাবিনহো ইজ ওল্ড, হি প্লেজ ইন দ্য সৌদি লিগ, ওর কোয়ালিটি অনেক নামছে, বাট একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে ও রাইট ব্যাক হিসেবে খেলতে পারে। সো আই উইল স্টিল সে যে ডানিলার চেয়েও বেটার একটা রাইট ব্যাক অপশন। রাইট ব্যাকে ওয়েসলি কেমন খেলে আমি জানি না। আর হচ্ছে কি মিডফিল্ডার কি আছে, লুকাস পাকেতা, আরে কোনো কালে ও যখন এসি মিলানে ছিল তখনও আমার ওর পছন্দ ছিল না, কোনো কারণে জাতের বা ক্লাস মিডফিল্ডার আপনি যদি পর্তুগালের সাথে তুলনা করেন, আপনি যদি স্প্যানিশ মিডফিল্ডের সাথে তুলনা করেন, হ্যাঁ, ফেবিয়ান রুইস টুইস পর্তুগিজ মিডফিল্ডার, কিংবা হচ্ছে আপনি জুবেমেন্ডি, রড্রি, তারপরে হচ্ছে ড্যানি অলমো টলমো, আহ, এদের সাথে তুলনা করতে চান, পেড্রি, স্পেশালি পেড্রি, গাভি, তো এদের সাথে কম্পেয়ার করতে গেলে আপনি লুকাস পাকেতার মতো বা ডানিলোর মতো বা ফেবিনহোর মতো মিডফিল্ডার নিয়ে আপনি, বা পর্তুগিজ মিডফিল্ড দেখেন, আপনি ফ্রান্সের মিডফিল্ড দেখেন, আপনি নেদারল্যান্ডসের মিডফিল্ড দেখেন, আপনি কম্প্যারিজনে গেলে কোনো ধোপেই টিকবে না ব্রাজিলের মিডফিল্ড। এবং আমরা জানি যে দাবার বোর্ডের মতো ব্রাজিলের মানে যে কোনো ফুটবল খেলারই প্রাণ হচ্ছে মিডফিল্ড। আরেকটা প্রবলেম হচ্ছে যে কোচ যে আমাদের, সে দুইটা মিডফিল্ডার দিয়ে খেলানোর চেষ্টা করতেছে, হুইচ ইজ আ ভেরি রং স্টেপ। কারণ হচ্ছে তারা তিনজন মিডফিল্ডার খেলাবে, আপনি দুইজন ডিফেন্সিভ মিডফিল্ডার দিয়ে মাঠ কন্ট্রোল করাবেন যাদের পাসিং স্কিলস তেমন ভালো না। তারা ভিনি বা রাফিনহা বা এনরিকের মতো প্লেয়ারদের বল সাপ্লাই দিবে না, বা ওই লাইনটা যদি দ্বিতীয় থাকে তাহলে ওই সাপ্লাইটা কাট করে দেওয়াটা যে কোনো কোচের পক্ষে বা যে কোনো হাই প্রেসিং টিমের পক্ষে তেমন একটা কঠিন কিছু না। আপনার প্রেস হাই করবে, কাসেমিরের পক্ষেও ভুল পাস দেওয়া সম্ভব। আপনারা হাই প্রেস করবে, আপনার ফ্যাবিনহো বা লুকাস পাকুয়ের তো আমার মনে হয় নীল প্যান্ট সবুজ করে ফেলাবে ইভেন ওভার টাইমে। তো আমি যেটা বলতেছি যে যেই মিডফিল্ড ব্রাজিল নিয়ে ওয়ার্ল্ড কাপে যাচ্ছে, সেই মিডফিল্ড কোনোভাবেই ভরসা করা যায় না। ফরওয়ার্ড লাইন খুবই ওয়ার্ল্ড ক্লাস, কিন্তু তাদের মধ্যে টিম কম্বিনেশন নাই। অর্থাৎ তারা ইন্ডিভিজুয়াল স্কিল দেখাইতে ব্যস্ত, তারা নিজেদের প্রমাণ করতে ব্যস্ত। ইজি ইজি জায়গায় যেখানে একটা সহজ পাস দিলে আপনার টিমমেট হচ্ছে ইজি একটা গোল পায়, সেখানে আপনি ডি বক্সের বাইরে থেকে মানে কঠিন অ্যাঙ্গেল থেকে আপনি শট নিচ্ছেন এবং শটগুলো মিস করতেছেন। এটা একটা প্রবলেমেটিক ব্যাপার। উম, আপনার পাসিং মানে আপনার গোল করার চেয়ে বেশি যদি গোল করানোর দিকে মনোযোগ থাকে, ইভেন ফরওয়ার্ড লাইনের প্লেয়ারদের, ধরেন ভিনি চাইলো যে আমি এনরিক দিয়ে গোল করাবো, এনরিক চাইতেছে আমি ভিনি দিয়ে গোল করাবো, এরকম মাইন্ডসেট যদি আপনার থাকে এবং আপনি ছোট ছোট পাসে যদি আগায় যান, তা ডিফেন্ডাররাও কনফিউজ হয়ে যায় এবং আপনার সুবিধা হয়। তারপরে হচ্ছে আরেকটা কথা যেটা বলতেছি যে তাদের মধ্যে টিম কম্বিনেশন নাই, তাদের মধ্যে কোনো যে বন্ডিংটা নাই যে আমি হচ্ছে খেলবো। মনে হয় যে একজন জাস্ট র্যান্ডম 11 জন, যদিও তারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, বাট ব্রাজিলের হয়ে খেলার সময় মনে হয় র্যান্ডম 11 জনের নামাচ্ছে, মানে কোনো নাই তাদের মধ্যে, কোনো বোঝাপড়া, কেমিস্ট্রি বলেন, রসায়ন বলেন, যেটাই আমরা বলি না কেন, নাই।
তো এটা আপনি ছোটখাটো দল পানামা, বলিভিয়া, ভেনেজুয়েলা, তারপরে হচ্ছে হাইতি, স্কটল্যান্ড, তারপরে হচ্ছে জাপান। জাপানের কথা আমি নাই বলি, জাপানের কাছে তো হারছেই। তো এই ধরনের দলের কাছে হয়তো আপনি ড্র করবেন বা জিতবেন। কিন্তু যখনই আপনি ফ্রান্সের বিপক্ষে কিংবা স্পেনের বিপক্ষে কিংবা হচ্ছে ইভেন আর্জেন্টিনার বিপক্ষে, পর্তুগালের বিপক্ষে যাদের মিডফিল্ড স্ট্রং, যাদের একটা লক্ষ্য আছে, গোল আছে, যারা হাংরি বেশি, কারণ তারা আগে কোনো ওয়ার্ল্ড কাপ পায় নাই বা মাত্র একটা ওয়ার্ল্ড কাপ পাইছে, অবশ্যই তাদের হাঙ্গারটা বেশি। আপনি ৫ বার বিশ্বকাপ জিতছেন তাই আপনার কিছু যায় আসে না হয়তো। আপনি মনে করেন যে আরে আমরা তো সেরা, আমাদের আর কে করবে। তো ইট ইজ ভেরি প্রবলেমেটিক। এই কারণে এই মানসিকতার কারণেই আপনি হারবেন ৫ বার। ভিনিসিয়াস জুনিয়র যদি ধরে শুরু করেন, একটা ঝগড়া হইলো, ঝগড়ার পরে এখন সবাই ৫-৫ দেখাইতেছে যে ৫ বার আমরা চ্যাম্পিয়ন হচ্ছি, এটা প্রবলেম না? অবশ্যই প্রবলেম। কিন্তু ভিনিসিয়াস ধরেন কার্ড, ভিনিসিয়াস ফরওয়ার্ড লাইনে অনেক অপশন আছে, বাট আমার আমার কথা হচ্ছে যে ধরেন গ্যাব্রিয়েল কিংবা মার্কুইন হচ্ছে কোনো একজন ইনজুর্ড হইলো কিংবা কোনো একজন কার্ড খাইলো, কিংবা ধরেন ক্যাসেমিরো, যেটা ও নকআউট রাউন্ডে কার্ড খাবি, হলুদ কার্ডের কারণে ধরেন নকআউট রাউন্ডে কোয়ার্টার ফাইনাল বা সেকেন্ড রাউন্ড, ততদিন পর্যন্ত যদি ব্রাজিল যায় উঠে, একটা না একটা ম্যাচও মিস করবে। ওর বিকল্প কে? ওর সাবস্টিটিউটটা কি? নাই তো। আছে ব্রুনো গুইমারেস, যদি হচ্ছে একটা কার্ড খাওয়া যায়, এরপর ইয়াতে আপনি ফেবিনহোরে নামাইলেন বা পাকেতারে নামাইলেন, পাকেতে একটা বল লুজ করলো, আপনি ওই লুজ করা বলের কারণে ডাইন দিক থেকে, যেহেতু ডাইন দিক থেকে আমাদের উইক সাইড, ডান দিক থেকে একটা গোল হয়ে গেল, আপনি তো কাম ব্যাক করতে পারবেন না। আর নেইমার, Neymar is injured. Neymar is not at the level that you expect him to be. He's 34. He is injured. ও যখন খেলে ওর কষ্ট হয়, ও যখন দৌড়ায় তখন ওর কষ্ট হয় শারীরিকভাবে। এটা হচ্ছে হানা বলেন, সবই বোঝা যায়। দুই একটা রাফ ট্যাকেল হইলে আমার মনে হয় যে এবার ওর ক্যারিয়ারই এন্ড হয়ে যাবে। তো আনচেলত্তি এবার বেসিক্যালি একজন প্লেয়ার কম নিয়ে খেলতেছে, 25 জন, যেখানে সবাই 26 জন নিয়ে খেলতেছে, আমরা 25 জন নিয়ে খেলতে যাচ্ছি। এর মধ্যে মাত্র ৫ জন মিডফিল্ডার, এর মধ্যে ২ জন কার্ড খাইলে আমাদের কোনো মিডফিল্ড পুরো এক্সপোজ হয়ে যাবে। ৮ জন ফরওয়ার্ড, যাদের মধ্যে কোনো কম্বিনেশন নাই। ফুলব্যাকদের কোনো কোয়ালিটি নাই। কোয়ালিটি বলতে তারা ওল্ড, তারা স্লো, তারা কোনো মতেই লামিন ইয়ামাল, এমবাপ্পে কিংবা হচ্ছে আপনার জুয়াও ফেলিক্স বলেন, ইভেন ক্রিস্টিয়ানো রোনালদোর সামলানোর মতো তাদের মধ্যে কোয়ালিটি বলেন বা মোটিভেশন বলেন, তাদের মধ্যে কোনো কিছুই নাই। আনচেলত্তি টুর্নামেন্ট ফুটবলে নকআউটে হি ইজ দ্য বেস্ট, বাট ন্যাশনাল জাতীয় দলের ফুটবলেও নতুন। আমরা হ্যান্সি ফ্লিক, আমরা লুইস এনরিকেকে দেখছি যে তারা ক্লাব ফুটবলে সাকসেসের পরেও তারা জাতীয় দল বা হচ্ছে ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে তারা ভালো করতে পারে নাই। তো আনচেলত্তিও যে হচ্ছে তাদের চেয়ে ব্যতিক্রম হবে না, এটা কিন্তু কোনো নিশ্চয়তা নাই। সো আনচেলত্তি ইজ অলসো আ ভেরি বিগ রিস্ক, বাট তাও সবচেয়ে ভরসার জায়গাটাও কিন্তু ওই লোকই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ব্রাজিল এবার কোনোভাবেই ফেভারিট না। আপনি যদি ব্রাজিলের মতো দল হওয়ার পরেও আপনার যদি ৩৪ বছরের একটা নেইমার নিয়ে যেতে হয়, আমি কেন বলতেছি, কারণ হচ্ছে যে আমি নট আ নেইমার ফ্যান, আমি ব্রাজিলের ফ্যান। এবং আমার কাছে নেইমার তেমন একটা ইম্পর্টেন্ট কিছু না। আমার কাছে দলটা গুরুত্বপূর্ণ এবং আমরা ২৪ বছর ধরে জিতি না। আজকের এই ২৬-এর পর থেকে প্রবাবলি জিনিসটা ২৮-এ যাবে। তো আমার কাছে এইটা সবচেয়ে বড় ফ্যাক্টর, নট নেইমার কেমন খেললো বা নেইমারের প্রতি আমার আহামরি কোনো নাই, কিংবা আমার সে বয়স নাই হয়তো। একসময় আমি যখন ছোট ছিলাম তখন ২০১০-এ রোনালদিনহোকে নেয় নাই কেন, এটা নিয়ে আমার খুব আক্ষেপ ছিল। রোনালদিনহোকে নেওয়া যেত, বাট দেন আগেন রোনালদিনহো আমার ফেভারিট প্লেয়ার হওয়া সত্ত্বেও রোনালদিনহো কিন্তু ব্রাজিলের হয়ে খুব যে ভালো খেলছে তা না। ২০০৬ ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের সবচেয়ে বেস্ট ম্যাচ জাপানের এগেনস্ট ছিল, ৪-১ গোলে জিতছিল তারা। ওই ম্যাচেও যদি আপনি রোনালদিনহোর পারফরমেন্স দেখেন আপনি বিরক্ত হয়ে যাবেন। ও বল লুজ করতেছে বারবার, মানে পাস মিস করতেছে, ওর মতো একটা কোনো স্কিল নাই, ইলাস্টিকও কোনো নাই। আর টাই ব্রেকারে আমাদের গোলকিপারের অবস্থা তো খুবই খারাপ। অ্যালিসন, এডারসন যারা আছে তারা আমি লাইফে কোনোদিন একটা পেনাল্টি সেভ করতে দেখি নাই।
কোপা আমেরিকা বাদে। তো আমাদের গোলকিপারও ভালো না, ইনজুরি থেকে আসছে, রাইট ব্যাক ফুল ব্যাকের অবস্থাও ভালো না, ডিফেন্সও নড়বড়ে, একটা দুটা কার্ড খেলে স্কোয়াডের ডেপথের কারণে আমরা মারা। মিডফিল্ডের অবস্থাও ভালো না, আর ফরওয়ার্ড লাইন ভালো হওয়া সত্ত্বেও তাদের কোনো কম্বিনেশন বা বন্ডিং, বোঝাপড়া, কেমিস্ট্রির অভাবে বড় বড় টিমগুলো এগুলোর ফায়দা নেবে। সব মিলায় ব্রাজিল ইজ নট ফেভারিট অফ দ্য ওয়ার্ল্ড কাপ, এবং এটা আমি বিশ্বাস করি যে প্লেয়াররাও জানে এবং কোচও জানে যে ব্রাজিল কোনো মতেই এবারের ওয়ার্ল্ড কাপের ফেভারিট না। তাদের চেয়ে অনেক ভালো দল আছে, এবার ইভেন ৬-৭টা দল আমি বলতে পারবো যারা ব্রাজিলের চেয়ে ভালো সব দিক থেকে। সেই দলগুলো হচ্ছে ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, জার্মানি, আর্জেন্টিনা, আর হচ্ছে পর্তুগাল। বলছি মনে পর্তুগাল বলছি, হ্যাঁ। যাই হোক, আমার কথা হচ্ছে যে ব্রাজিলের চেয়ে মোটামুটি সব দলই ভালো। এই টপ ৬-৭ জনের যদি আপনি ৪৮টা দলের মধ্যে সব ৮টা দল বাইর করতে চান, এখানে লজিক্যালি আবেগের দিক থেকে বা হিস্টোরিক্যাল অবস্থা বিবেচনা না করলে লজিক্যালি ব্রাজিলের নাম আসা উচিত না বা আসবে না। Just because they have superstars in their team does not mean that they will do well in the World Cup. কারণ ওয়ার্ল্ড কাপের ব্যাপারটাই আলাদা, ওয়ার্ল্ড কাপের যে অ্যাটমসফিয়ারটাই আলাদা। সেখানে আপনি প্রীতি ম্যাচ বা চ্যাম্পিয়ন্স লিগে আপনি কেমন খেললেন না খেললেন এগুলা ম্যাটার করে না। আর অ্যাকচুয়ালি আপনি ওয়ার্ল্ড কাপে যদি ভালো না করেন তাহলে আপনি ক্লাব ফুটবলে গিয়ে কি করলেন? রিয়াল মাদ্রিদে ধরেন ভিনিসিয়াস আগামী সিজনে 40টা গোল করলো, কিন্তু যদি উনি ওয়ার্ল্ড কাপে ভালো কিছু না করে দেন ওয়াই would I give a fuck? যে ব্যক্তিগতভাবে আমার মনে হয়। তো মাই পয়েন্ট ওয়াজ যে ব্রাজিল এবার কোনোভাবেই ওয়ার্ল্ড কাপ জিতবে না, এবং এটা আমার স্পেকুলেশন না, এটা আমার ক্যালকুলেশন। অ্যান্ড যদি আমি সঠিক প্রমাণিত হই তো হবই, which I'm sure that I will be proven right. বাট যেহেতু আমি নিজেও একজন ব্রাজিলের সাপোর্টার এবং if I am proven wrong, then I'll be even more proud of myself or happy. তো এটাই বলার ছিল, এবং ভিডিওটা যথেষ্ট যথেষ্ট আনএডিটেড, আনফিল্টার্ড। আমি জানি না মাইক কতটুকু কাজ করতেছে, আপনি ফ্যানের বাতাসের শব্দ শুনতেছেন, হয়তো আমার ভয়েস কতটুকু শোনা যাচ্ছে আমি জানি না। আর কিন্তু যেহেতু মানুষজন বেশি দেখবে না বা মানুষজনের কাছে পৌঁছাবে না জিনিসটা, তাই আই এম সেফ। সো দ্যাটস ইট।